জলবায়ু সংশ্লিষ্ট প্রকল্পে 14 বছরে 2000 কোটি টাকার বেশি দুর্নীতি, তথ্য টিআইবির। মন্ত্রী প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে লুটপাটের অভিযোগ। কয়েক ধাপেই যাচাই বাছাই করে দেয়া হবে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স, দেখা হবে সাইবার নিরাপত্তা, আর্থিক সক্ষমতা, টিকে থাকা হবে চ্যালেঞ্জিং। গত কয়েকদিন ধরে অস্থির পেঁয়াজের বাজার, পাইকারিতে কেজিতে বেড়েছে 25 টাকা। মুড়ি কাটা জাতের দাম কমার আশা ক্রেতা বিক্রেতাদের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গত 14 বছরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নেওয়া বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হয়েছে প্রায় 2111 কোটি টাকা, এমন তথ্য দিচ্ছে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যাতে বলা হয় প্রকল্পগুলো অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা হস্তক্ষেপ করতেন। সব মিলিয়ে লুটপাট হয়েছে ব্যাপক মাত্রায়, বলছে টিআইবি। পরিবেশের উপর উন্নত দেশগুলোর নির্যাতন ও চরম অবহেলার শিকার বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগে থেকেই দুর্যোগপ্রবণ এই অঞ্চল এখন আরো ঝুঁকিতে। ঘূর্ণিঝড় রিমল আমাদের উপকূলের দিকে ধেয়ে আসছে। পরিবেশগত পরিবর্তনের এই অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের প্রতি বছর $12.5 বিলিয়ন দরকার, কিন্তু পরিসংখ্যান বলছে জাতীয় ও আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে যা আসে তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। প্রতিবেদনে বিগত 14 বছরের দুর্নীতির একটি চিত্র তুলে ধরেছে টিআইবি। দেখা গেছে বিভিন্ন প্রকল্প অনুমোদনে ঘুষ বাণিজ্য হয়েছে 175 কোটি টাকা। যোগসাজশ, ঠিকাদার ও সাব কন্ট্রাক্টের দুর্নীতি 600 কোটি টাকা। প্রকল্প পর্যায়ে অর্থ আত্মসাৎ 1281 কোটি টাকা। পরিবীক্ষণ কর্মকর্তারা ঘুষ বাবদ 54.4 কোটি টাকা লুটপাট করেছেন। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের জন্য মোট প্রতি বছর দরকার হচ্ছে $12 বিলিয়ন করে। সেই জায়গায় আমরা 2003 থেকে 2024 পর্যন্ত মোট পেয়েছি 1.2 বিলিয়ন, যার মধ্যে 2100 কোটি টাকা অর্থাৎ $248 মিলিয়ন মতো আমাদের হিসাবে দুর্নীতির কারণে লস হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক হস্তক্ষেপে লুট করা হয়েছে এসব বরাদ্দ। গত 16 বছরে যে লুটপাট হয়েছে তার তুলনায় এটা হয়তো অনেকেই নগণ্য বলবেন, আসলেই নগণ্য, কিন্তু আমাদের দেখতে হবে যে অর্থায়ন হয়েছে তারই 54% বেশি আমাদের এখানে মোটাদাগে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন অবস্থায় এ সংক্রান্ত প্রতিষ্ঠান ঢেলে সাজানোর তাগিদ দিয়েছে টিআইবি। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ বাড়ানো ও সুষ্ঠুভাবে প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ দিয়েছে সংস্থাটি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। কয়েক ধাপে যাচাই বাছাই করে তবেই দেয়া হবে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স, তবে সংখ্যাটি খুব বেশি হবে না। লাইসেন্স প্রাপ্তি নির্ভর করবে আবেদনকারীর সাইবার নিরাপত্তা এবং আর্থিক সক্ষমতা বিবেচনায়। এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তবে একাধিক ডিজিটাল ব্যাংক বাজারে এলে প্রতিযোগিতার বাজারে তাদের টিকে থাকা সহজ হবে না বলে মত ব্যাংকারদের। মিনা ফেরদৌসের প্রতিবেদন। বিশ্বব্যাপী ডিজিটাল ব্যাংক বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশে এই ধারণা একেবারেই নতুন। তাই দেশে ডিজিটাল ব্যাংকের কার্যক্রম শুরু নিয়ে বেশ সতর্ক অবস্থানে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে ডিজিটাল ব্যাংকিং এর লাইসেন্স পেতে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে 12 প্রতিষ্ঠান। যাচাই বাছাই শেষে সক্ষমতা বিবেচনায় অল্প কয়েকটি ব্যাংকে দেয়া হবে এর নিবন্ধন, এমন তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। টেকনিক্যাল ইভ্যালুয়েশন করা হয়, বিজনেস অ্যাসপেক্ট ইভ্যালুয়েশন করা হয়। এই দুই ইভ্যালুয়েশনের মাধ্যমে যে প্রাপ্ত নাম্বার এর ভিত্তিতে একটা মেধা তালিকা করা হয়। সেই মেধা তালিকা থেকে গভর্নর মহোদয় দেখবে যে বর্তমান প্রথমে হলো একটা উত্তীর্ণ মার্ক নির্ধারণ করবে, তারা যে কজন উত্তীর্ণ হবে তাদের মধ্যে থেকে গভর্নর মহোদয় ডিসিশন দিবে যে আমাদের বর্তমান বাজারে কতটা ব্যাংক এই মুহূর্তে হলে ডিজিটাল ব্যাংক তারা মোটামুটি ব্যবসা করে টিকে থাকতে পারবে। কিন্তু কিভাবে চলবে ডিজিটাল ব্যাংক তা নিয়ে জনমনে কৌতূহল। এরা কেবল ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে, সেবা দিবে অ্যাপসের মাধ্যমে, থাকবে না কোনো বুথ কিংবা প্লাস্টিক কার্ড। বড় নয়, শুধু ছোট ঋণ ইস্যু করতে পারবে ডিজিটাল ব্যাংক। ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রে আমরা অ্যাসিওর করতেছি আপনাদেরকে যে সম্পূর্ণ নিরপেক্ষভাবেই এর ইভ্যালুয়েশন হবে, মার্কিং হবে, এবং মার্কিংয়ের মেধা তালিকার ভিত্তিতেই যারা লাইসেন্স পাওয়ার তারা পাবে। এখানে কোনো ম্যানিপুলেশনের সুযোগ নেই।
ব্যাংকগুলো বলছে প্রতিযোগিতায় টিকে থাকতে ডিজিটাল ব্যাংকের প্রাথমিকভাবে বিনিয়োগ বেশি করতে হবে এবং লাভ পেতেও অপেক্ষা করতে হবে দীর্ঘ সময়। তাই খুব বেশি ডিজিটাল ব্যাংককে লাইসেন্স না দেওয়ার পরামর্শ তাদের। 10টা তো কোনো প্রয়োজন নাই, মেবি হয়তো 2টা বা 3টা টু স্টার্ট উইথ, সেটা হয়তো হতে পারে। এবং যেটা হয়তো একটা সময় নেবে, এই ব্যাংকগুলো কিন্তু একেবারে ওভারনাইট প্রফিটেবল হবে না, একটা সময় নেবে, কারণ ওদের সিস্টেম অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করবে ডেটার উপর, কারণ আপনি তো অ্যানালাইসিস ডেটার উপর করবেন, তাই না? সো এটা হচ্ছে এখানে তো কালেকশন বলে কিছু থাকবে না। সো এটা হচ্ছে যদি মাসিক ক্রেডিবল বেস অফ ডেটা থাকে তাহলে কিন্তু করা সম্ভব। তো সেটা আর একটু সময় নেবে। দেন টু পার্টনারশিপ উইথ ফিনটেক্স, অন্যান্য ব্যাংকগুলো করে দেখা যাক না, উই হোপ ফর দ্য বেস্ট। নতুন বছরের শুরুর দিকে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম শুরু হবে বলেও প্রত্যাশা বাংলাদেশ ব্যাংকের। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। গত আগস্ট ও সেপ্টেম্বরের পর অক্টোবরেও কমেছে দেশের রফতানি আয়। এই মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে 382 কোটি 38 লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে 7.43%। সোমবার রফতানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় গত অক্টোবর মাসে কমেছে দেশের রপ্তানি আয়। ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে 7.43%। 2024 সালের অক্টোবর মাসে রফতানি আয়ের পরিমাণ ছিল 413 কোটি 7 লাখ ডলার। অক্টোবর মাসে তৈরি পোশাক রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় 8.39% কমে দাঁড়িয়েছে 301 কোটি 99 লাখ ডলারে। আর 2024 সালের একই সময়ে আয় ছিল 329 কোটি 64 লাখ ডলার। আবাসন ব্যবসায়ীদের চাপের কাছে নতি স্বীকার করে ইমারত বিধিমালা 2025 সংশোধনের মাধ্যমে ফ্লোর ও জনঘনত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে কথা বলেন বিশেষজ্ঞরা। তারা আরও বলেন, নগর পরিকল্পনাবিদদের মতামতের গুরুত্ব না দিয়ে ব্যবসায়ীরা তাদের নিজেদের মতো করে কাজ করে যাচ্ছেন, যার ফলে ভবিষ্যতে নগর জীবনে নেমে আসবে চরম ভোগান্তি। এই সিদ্ধান্ত ঢাকার গ্যাস, বিদ্যুৎ, পানি, পয়ঃনিষ্কাশন থেকে শুরু করে পরিবহন ব্যবস্থা সহ শিক্ষা, চিকিৎসার মতো নাগরিক সুবিধার উপর দীর্ঘস্থায়ী বিরূপ প্রভাব ফেলবে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়াব এবং আইবির চাপে ফ্লোর এরিয়ার ইস্যু, আবাসন ইউনিট এবং জনঘনত্ব বাড়ানোর সিদ্ধান্ত তারা পুনর্বিবেচনা করেছেন এবং পরবর্তীতে তাদের চাপেই এই পুরো বিষয়টাকে পুনর্মূল্যায়িত করেছেন। পাবনার হাট বাজারগুলোতে পেঁয়াজের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বৃদ্ধি পেয়েছে 20 থেকে 25 টাকা। পাবনার বৃহৎ হাট হাজির হাটে এক সপ্তাহের ব্যবধানে 1 মণ পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে 1000 টাকা। আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এক সপ্তাহ আগে যে পেঁয়াজের দাম ছিল 3000 টাকা, সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 4000 থেকে 4200 টাকায়। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই মূল্য বৃদ্ধি বলে জানান বাজার সংশ্লিষ্টরা। তবে নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত মূল্য বৃদ্ধিকে স্বাভাবিক বলে মনে করছেন তারা। হয়ে গেছে, এখন একটু দাম একটু বেশি হবে। পেঁয়াজের দাম গত হাটে এবার মেলা বেশি। গত হাটে কিনে লেগেছি 2200, 2100, এবার কিনে লাগছে 3500। এখন শর্টের দিক, আল্লাহ যদি বাঁচা রাখে, আমরা সব মুড়ি কাটা লাগাইছি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমরা তুলবো মুড়ি কাটা বীজ। ইনশাল্লাহ মুড়ি কাটা বীজ উঠলি 2000-এর মধ্যে বাজারে এসে যাবেন। গত সপ্তাহে আমদানি ছিল বাড়তি, এখন আমদানি কমে গেছে। যত দিন যাবে তত আমদানি কমবে, যার কারণে বাড়তি বাজার। মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে। পাশাপাশি উভয় বাজারে টাকার অঙ্কের লেনদেনও কমেছে। এছাড়া লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমেছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে সবকটি সূচকের মান কমেছে। প্রধান সূচক ডিএসইএক্স 41 পয়েন্ট কমে অবস্থান নেয় 5019 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেনও 65 কোটি টাকা কমেছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 56টির, কমেছে 277টির এবং অপরিবর্তিত রয়েছে 63টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএসপিআই 91 পয়েন্ট কমেছে, আর লেনদেন প্রায় 6 কোটি টাকা কমেছে। পাহাড়ে উৎপাদিত সবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও খাগড়াছড়ির বাজারে শীতকালীন সবজির দাম ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন, এবার বন্যায় আগাম সবজির ব্যাপক ক্ষতি হয়। এ কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ার সবজির দাম কিছুটা বেশি। জহুরুল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির বাজারে আগাম শীতকালীন শাকসবজি উঠতে শুরু করেছে। তবে পাহাড়ে উৎপাদিত সবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও সমতল থেকে আসা সবজির দাম বেশি।
ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, টমেটো 120 থেকে 130 টাকায়, করলা ও শিম বিক্রি হচ্ছে 100 টাকা, আর ঢেঁড়স ও পেঁয়াজ 80 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সমতল থেকে সামান্য কম আর কি, এত আকাশ পাতাল ব্যবধান না। সমতলে তুলনায় 10 টাকা 5 টাকা কেজিতে কম। বিক্রেতারা বলছেন খাগড়াছড়িতে কয়েক দফা বন্যায় আগাম লাগানো সবজি ক্ষতিগ্রস্ত হয়, ফলে শেষ পর্যায়ে লাগানো সবজি পুরোপুরি উৎপাদনে না আসায় দাম একটু বেশি। ওভারে বেশি দাম আনতে হয়, এটা সোজা 50 টাকা কিনা, এখন 60 টাকা বিক্রি করতে হয়। কমলে আমরা কম বেশি, বাড়লে আমরা বাড়তি বেশি। কৃষি বিভাগ বলছে এবছর 550 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির চাষাবাদ হয়েছে। অতিবৃষ্টি বন্যার কারণে একটু দেরিতে কৃষকরা মাঠ ফসলে আমাদের যে এইগুলো শাকসবজিগুলো চাষাবাদ করতেছে, আমরা যে প্রণোদনা বিতরণ করতেছি সেই টার্গেট নিয়ে যদি কৃষকরা করে, লোকালি উৎপাদন করে, তাহলে আমি মনে করি যে দামটা সহনীয় পর্যায়ে চলে আসবে। সরবরাহ আরো বাড়লে দাম কমবে বলে প্রত্যাশা ক্রেতাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক বিজনেস টাইমে এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।